শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজ মিশু। আর আজকে আমার অতিথি বাংলাদেশের প্রথম নারী যিনি এভারেস্ট চূড়া জয় করেছিলেন, সেই গর্বিত মুখ, আমাদের খুব প্রিয় মুখ, নিশাত মজুমদার। নিশাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? নিশাত, আপনার সব পরিচয় ছাপিয়ে একটা বড় পরিচয় হয়ে গেছে, আপনি প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি নারী। আমরা আসলে সেই গল্পটা দিয়ে শুরু করতে চাই। এত জায়গা থাকতে আপনাকে পাহাড় জয় করতে হলো কেন? বা এটার পেছনে নিশ্চয়ই কোনো একটা গল্প আছে, কোনো একটা ইতিহাস আছে, সেই গল্পটা যদি একটু বলেন। আসলে খুব বড় কোনো ইতিহাস নেই। পাহাড়ের কারণটা হলো প্রকৃতি। প্রকৃতি আমি খুব ভালোবাসি, আমার ভালো লাগে। বিশেষ করে প্রকৃতি যেই চ্যালেঞ্জগুলো, সেগুলো ভালো লাগে। যেমন জঙ্গলে একটা চ্যালেঞ্জ নেওয়া, বা পাহাড়ের যে চ্যালেঞ্জটা, অথবা সমুদ্রের চ্যালেঞ্জ, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই আমার পাহাড়ে যাওয়া। তো আপনি যেদিন জয় করলেন, মানে আপনি কি ভেবেছিলেন আগে থেকেই যে আমি একদম সর্বোচ্চ চূড়াটায় উঠতে পারবো? এই আত্মবিশ্বাসটা কিভাবে আসলো এটা জানতে চাই, এবং পাশাপাশি এটাও জানতে চাই যখন উঠে ফেললেন, যখন লাল সবুজের পতাকাটা ওখানে প্রথম একজন বাংলাদেশি নারীর হাত দিয়ে উঠল, সেই সময়ের কথাটা একটু স্মরণ করতে পারেন? আসলে আমার শুরুটা খুব স্বাভাবিকভাবে, আমি নিজেও জানতাম না যে কখনো আমি পর্বতারোহী হব বা আমি পর্বতে যেতে পারবো। কিন্তু ওই যে বললাম, ভালো লাগাটা সবসময়ই কাজ করতো। সেখান থেকে বাংলাদেশের পাহাড়ে যাওয়া, তারপর পাহাড়ের প্রেমে পড়া, তারপর হচ্ছে হিমালয়ে। কিন্তু এভারেস্টে যাব এটা কখনো আমি স্বপ্নেও ভাবিনি। আমি ভেবেছিলাম, আমি 2006 সালে আমরা 5 জন মেয়ের একটা দল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছিলাম। বাংলাদেশের একটা শুধু নারীদের দল ছিল সেখানে। তো সেইখান থেকে এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছিলাম, এভারেস্টকে খুব কাছ থেকে দেখলাম। তো সেই দিনকার কথা আমার এখনও খুব মনে পড়ে, যে যখন এভারেস্টটাকে দেখলাম তখন আমার প্রচণ্ড মন খারাপ হয়েছিল এবং খুব কান্না পাচ্ছিল যে এই জায়গাটাতে আমি কখনো যেতে পারবো না। সব পর্বতারোহীর জীবনে কিন্তু একটা স্বপ্ন এভারেস্ট। তো সেই স্বপ্ন আমার কখনো পূরণ হবে না, কারণ আমি তো মাত্র কাজটা শুরু করলাম। আর আমার কাজটা শুরু করাটা অনেক দেরিতে ছিল। আমি 2003 সালে যখন আমি পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার কাজটা শুরু হয়েছিল। আর সেই জন্য আমার মনে হয়েছিল আমি হয়তো কাজটা শেষ করতে পারবো না। আমরা কাজটা শুরু করে দিলাম, এগিয়ে দিলাম, অন্য কেউ এসে সেটাকে এগিয়ে নিয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। তো সেই জন্য আমার খুব মন খারাপ হয়েছিল। তারপর কিন্তু মনে হয়েছিল না, কাজটা তো শুরু হলো, আরও সামনে আরও অনেক মেয়েরা এটা করবে। তো এটা আপনি বললেন সম্ভবত 2006 সালের ঘটনা। তার ঠিক ছয় বছরের মাথায় বোধ হয় আপনি, মানে আপনার কাছে যেটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল আদৌ সেটা ছুঁতে পারবো কিনা, সেখানে উঠে গেলেন। সেই দিনের গল্পটা কি নিশ্চয়ই মনে আছে আপনার? হ্যাঁ, সেটাতে কি আর ভোলা যায়। প্রথম কথা হলো, আমাদের তো এটা অনেক লম্বা একটা জার্নি, অনেক লম্বা 2 মাসের একটা জার্নি ছিল। প্রতিটা মুহূর্ত ওখানে মানে মৃত্যুর যে ঝুঁকিটা থাকে, তারপরে খারাপ লাগা, কষ্ট, শারীরিক কষ্ট, অনেক মানুষ কিন্তু চলে আসে ওখান থেকে। অনেক মানুষ দেখা যায় যে সাউথ সামিট বলে একটা জায়গা আছে, হিলারি স্টেপ জায়গাগুলো শুনেছেন, ওখান থেকে অনেকে ফেরত আসে। আমাদের আগের বছর একজন ভদ্রমহিলা, তিনি একদম ঠিক আপনার সাউথ সামিটের থেকে উনি হঠাৎ মনে হলো যে সাউথ সামিট কি আগের স্টেজটা চূড়ায়? সাউথ সামিট হলো চূড়ার খুব কাছাকাছি একটা জায়গা। তো ওখান থেকে উনি বললেন কি, আমার ছেলে মেয়েদের কথা মনে হচ্ছে, আমি আর যাবো না। সে কিন্তু পুরোপুরি ফিজিক্যালি ফিট, কিন্তু উনি বললেন যে আমি আর যাবো না। হ্যাঁ, তো এই যে আমার সবসময় মাথার মধ্যে এই কাজগুলো, মানে যে কোনো জায়গা থেকে আমি ফেরত আসতে পারি, আর মৃত্যু ঝুঁকিটা তো থাকে। আসলে আমার কাছে তখন মানে উনি যে ফেরত আসলেন সেই সময় আপনাদের কাছাকাছি উনি ছিলেন না, আমাদের কাছে আমরা শুনছি, শেরপাদের কাছ থেকে শুনছি এই জিনিসগুলো। তারপর বিভিন্ন সময় ওই জায়গাগুলোতে মানুষ মারা যাচ্ছে, তো ওই জিনিসগুলো তখন খুব গুরুত্বপূর্ণ থাকে। তো আমার কাছে চূড়ায় জয় করাটা একটা বিষয় ছিল, কিন্তু এই যে নিরাপদে যাওয়া আবার নিরাপদে ফেরত আসা, কারণ আমরা সবসময় জানি যে বেশিরভাগ মানুষ কিন্তু মারা যায় নেমে আসার সময়। তো এই জিনিসগুলো মাথার মধ্যে খুব বেশি কাজ করছিল। তারপরও ভালো লাগাটা আসলে ওই সময় বোঝা যায় না, ভালো লাগাটা পরে হয়। আমার যেমন হয়েছিল, আমি চূড়ায় গেলাম, মানে প্রকৃতির এই বিশালতা, এত কাছাকাছি আসতে পারলাম, খুব ভালো লাগা। এবং যখন আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করলাম, বাংলাদেশের পতাকাটা নিয়ে সেই প্রতিনিধিত্ব করলাম, ওখানে দাঁড়ালাম, এটা মানুষের একটা চরম প্রাপ্তির একটা জায়গা, সেটা খুব ভালো লাগে। আচ্ছা নিশাত, আমি যে জায়গাটায় যেতে চাই, এই এত বড় পাহাড় জয় করার আগে নিশ্চয়ই আপনার জীবনে আরও অনেক সফলতার গল্প আছে। মানে এক ধাপে তো মানুষ আসলে এত দূর যায় না। আপনি প্রথম পাহাড়ে উঠলেন কবে? তখন বয়স কেমন? সেই সময়ে কিভাবে হলো?
কারা ইন্সপাইরেশনের জায়গায়, উৎসাহের জায়গায় কারা ছিল? আমার এমনি স্বপ্নটা শুরু আসলে ওই যে বই পড়া থেকে। বই পড়েছি কিন্তু ভালো লাগতো যে প্রকৃতির কাছে যাওয়া, কিন্তু তারপরেও কখনো সুযোগ হয়নি। আমি খুব মধ্যবিত্ত পরিবারের, তো সেইখানে আসলে আমাদের তো বিনোদন থাকে না, বা এই যে দেখা যায় যে কোথাও বেড়াতে যাওয়া, সেই জিনিস সুযোগগুলো আমার কখনো ছিল না। তো আমি ভেতরে খুব অনুভব করতাম যে আমি প্রকৃতি ভালোবাসি, আমি যাবো তাদের কাছে, কিন্তু সুযোগটা ছিল না। 2003 সালে একটা সুযোগ হয় আমার, সেটা ছিল এভারেস্ট বিজয়ের 50 বছর পূর্তি। 1953 সালে এভারেস্ট বিজয় হয়। 2003 সালে 50 বছর পূর্তি উপলক্ষে একটা গ্রুপ, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, তারা চিন্তা করলো যে এভারেস্ট বিজয়ের 50 বছর পূর্তিতে আমরা আমাদের দেশে সর্বোচ্চ চূড়া জয় করবো, কেওক্রাডং। হ্যাঁ, কেওক্রাডং। তখন সেখানে আমি আমার মানে এক বোনের মাধ্যমে জানতে পারি এবং আমি সেখানে যোগ দিই। তো সেটাই ছিল আমার জীবনের মানে তার আগে কি আপনি পাহাড়ে গিয়েছিলেন? আমি সেটাই বলছি, সেটা ছিল আমার জীবনের প্রথম ঘর থেকে বের হওয়া, বাবা মাকে ছাড়া যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া প্রথম ছিল সেটা। এবং এটা অনেকটা ওই যে এলাম দেখলাম জয় করলামের মতো ঘটনা। সেবারে গিয়ে কি আপনি কেওক্রাডং উঠতে পারলেন? হ্যাঁ, সেবারই পেরেছি। মানে ওইবার পেরেছি এবং মানে আমার অবস্থা দেখে, মানে আমার ফিটনেস দেখে, আমি যেভাবে ভালোভাবে আমরা করতে পেরেছি সেটা দেখে আমাদের যে অ্যাস্ট্রোনমিক অ্যাসোসিয়েশনের মশরুল আমির মিলন, তিনি আমাকে প্রথম এই জিনিসটা আমার মধ্যে দেয় যে তুমি তো এখানে খুব ভালো করেছো, তাহলে তুমি পাহাড়ে যে আসল যেই পাহাড়গুলো বড় বড় পাহাড়, সেখানে চেষ্টা করতে পারো। সেইখান থেকে আসলে উনি বলার পরে আমার ক্লিক করেছে, হ্যাঁ তাহলে তো আমি করতে পারি চেষ্টা। তার মানে স্বপ্নের বীজটা বড় পাহাড় জয় করার সেখান থেকেই শুরু। আমরা আপনার নিশ্চয়ই আরও অনেক সফলতার গল্প আছে, সেই গল্পগুলো শুনবো, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলছি এক কীর্তিমান বাংলাদেশি নাগরিকের সঙ্গে। ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের সঙ্গে। নিশাত, তারপরে এই আপনি যেটা ভাবেননি সেটা তো হয়ে গেল, আপনি সর্বোচ্চ চূড়া জয় করে ফেললেন, এবং শুধু জয় করলেন তাই না, আপনি একটা ইতিহাসের অংশ হলেন। বিশেষ পরীক্ষায় বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে যে প্রথম এভারেস্ট জয় নারীকে, ফলে আপনার নামটা সবাইকে তখন লিখতে হয়, বলতে হয়। সেই অনুভূতিটা তো নিশ্চয়ই অসাধারণ, এবং তারপরে একটি পুরো দেশের প্রতিনিধিত্ব সেখানে আপনি করেছেন। তারপরে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষ যারা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারা আপনাকে অভিনন্দন জানিয়েছেন। ওই দিনগুলোর কথা মনে পড়ে, এবং একটা তো হচ্ছে নিজের জায়গা যে আপনি জয় করেছেন, কিন্তু পাশাপাশি আপনার দেশকে রিপ্রেজেন্ট করা এই সময়ে, সেইটার এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। যখন আমরা চূড়ায় ছিলাম, ওখান থেকে তো কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। আমাদের শেরপা আমাদের বেস ক্যাম্পে জানায় যে আমরা এরকম এতটার সময়, সকাল 11:30টায় আমরা চূড়ায় গিয়েছি। বেস ক্যাম্পে আমাদের কিছু বন্ধু ছিলেন, নেপালি বন্ধু, তারা আবার কাঠমান্ডুতে আমাদের বন্ধু ছিলেন পেম্বা দর্জি শেরপা, তাকে জানিয়েছেন যে আমরা এরকম সকালবেলা 11:30টায় আমরা এই কাজটা মানে জয় করেছি। তো তারপরে সেই পেম্বা দর্জি শেরপা বাংলাদেশে ফোন করে সবাইকে জানিয়েছেন, আমাদের ক্লাবে ফোন করে জানিয়েছেন। এই বিষয়গুলো কিন্তু আমি কিচ্ছু জানি না, আমার জানার কথা না। আমরা শুধু বেস ক্যাম্পে, কারণ ওখানে আসলে কমিউনিকেশন, কোনো যোগাযোগ নেই, শুধু স্যাট ফোন থাকে এবং ওয়াকি টকি থাকে। তো আমাদের স্যাট ফোনটা আমাদের চার্জ ছিল না, কথা বলতে পারিনি। স্যাট ফোন থাকলে আমরা ঢাকায় কথা বলতে পারতাম, এর জন্য আমরা ওয়াকি টকিতেই যোগাযোগ করা হয়। কিন্তু এরপরে কি ঘটেছে আমি কিন্তু কিচ্ছু জানি না। তো আমরা চূড়ায় গেলাম, তারপরে নিচে নেমে আসলাম। চূড়া থেকে বেস ক্যাম্পে আসতেও 2 দিন সময় লাগে। তারপরে আমরা যখন বেস ক্যাম্পে আসছি, একদিন শেষ হয়ে গেল, আমরা কিন্তু আচ্ছা ঠিক আছে করলাম আর কি। তখনও কিন্তু আমরা এখনো জানি না আসলে কি হচ্ছে, কি হয়েছে, আমরা কিছু জানি না। আমি জানতাম না, বুঝতেও পারিনি আমি। তো তখন আমরা নিচে নেমে আসছি বেস ক্যাম্পের কিছু উপরে যখন, তখন আমাদের কিছু বন্ধু তারা আবার পরবর্তী সামিটের জন্য যাচ্ছিল। তো তারা যাচ্ছে, আমাদের ক্রস করছে আর বলছে যে হ্যাঁ তোমাদের বাংলাদেশে করেছি, জানিয়েছি, আর অনেক ফোন আসছে। ও আচ্ছা, ফোন আসছে, আচ্ছা। তারপরেও আচ্ছা ঠিক আছে। তারপর আমি যখন বেস ক্যাম্পে ফেরত আসলাম, তখন সবাই আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। তখন প্রথম একটা চ্যানেল থেকে ফোন দিল, কথা বললাম, আচ্ছা ঠিক আছে আর কি। তখনও বুঝতে পারছি না কি হচ্ছে, যে ইতিহাস হয়ে গেছে। তারপরে আমরা কাঠমান্ডুতে আসলাম। ও আচ্ছা ঠিক আছে, আমাদের কিছু বন্ধু গিয়েছে, কিছু টিভি চ্যানেল থেকে গিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, এই তো হয়েছে। তারপরে যেদিন বাংলাদেশে আসলাম, সেই দিন হচ্ছে আমার মানে মূল অনুভূতিটা আমি সেদিন পেয়েছি দেশের মাটিতে ফেরার পরে। হ্যাঁ, ফেরার পরে মানে আমি যখন ঠিক বিমানবন্দরে পা দিলাম,
তার বের হব, ঠিক ওই মুহূর্তে আমি মানে অনুভব করলাম যে আসলে কিছুটা মনে হয় ঘটে গেছে। মানে এত মানুষ, বিমানবন্দরে এত মানুষ, আমি নিজেকে কখনো এই জায়গায় আমি কল্পনাও করিনি। তো এটা আসলে স্বপ্নের চাইতে বেশি হয়ে গেছে আমার জন্য। আপনি এভারেস্ট থেকে নামার পরে মানে যখন আপনি নেটওয়ার্কের মধ্যে আসলেন, প্রথম ফোনটা কার সঙ্গে আপনার কথা হয়েছিল? আত্মীয় স্বজন, বাবা মা, এরকম কেউ? বা বাবা মার সাথে প্রথম কথাটা কি ধরনের ছিল, বাবা মা ফ্যামিলির লোকজনের সঙ্গে? আসলে বাবা মা তখন সুযোগই ছিল না, ওই যে সুযোগ ছিল না। প্রথম একটা টিভি চ্যানেলের সাথে কথা হয়েছিল, টিভি চ্যানেল মানে একটা নিউজ ইয়ের সাথে, একটা নিউজ। কিন্তু আপনার কাছে কখনো মনে হয়েছে যে যে কাজটা আপনি করলেন সেটা আপনি নারী না হয়ে পুরুষ হলে করা আরেকটু সহজ হতো, কিংবা আরেকটু দ্রুত আগে করা যেত, যেটা হয়তো আপনার টিমেরই মোহিত ভাই যেটা প্রথম করলেন, আপনি যদি সুযোগটা আরেকটু আগে পেতেন কিংবা আরেকটু আগে যদি এটার সঙ্গে জড়িত হতেন, তাহলে আপনি হয়তো প্রথম বাংলাদেশেই হতেন, শুধু বাংলাদেশের নারীদের ভিতরে প্রথম না? সেটা তো সম্ভব হয়তো বা ছিল, কিন্তু ওটা নিয়ে আসলে ভাবি না। আর মুহিত ভাইয়া প্রথমবার যেবার গেলেন মুহিত, সেবার আমারও যাওয়ার কথা ছিল। তারপরে বিভিন্ন এতে স্পন্সর তো বিশাল একটা বিষয়, ওসব জটিলতার কারণে পরে ভাইয়া হলো, মানে আমাদের হলো না দুজনের একসাথে। তারপরে পরের বার আমরা করলাম। প্রথমবার যাওয়াটা কেন হলো না এটা যদি একটু বলেন? সেটা কত সালের ঘটনা? 2011-তে আমরা একবার চেষ্টা করেছিলাম, মুহিত ভাই যেবার তিব্বত দিয়ে করলেন সেবার। ওই যে বললাম, এটা খুব একটা ব্যয়বহুল একটা স্পোর্টস, খুব ব্যয়বহুল। সবসময় আমাদের আসলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, বলতে হয় যে আসলে ওই পর্বতের চাইতে এই পর্বত জয় করাটা আমাদের জন্য কঠিন। স্পন্সর জোগাড় করা, টাকাটা জোগাড় করা, মানে এত টাকার ব্যাপার। ওই সব কারণে আমাদের বেশিরভাগ। সেই পরিস্থিতিটা কি কাটিয়ে উঠতে পেরেছেন? এখন টাকা পয়সা নিয়ে কি এখনও জোগাড় করতে একই রকম বেগ পেতে হয়, নাকি এখন অন্তত আপনার জন্য বা মোহিত ভাইয়ের জন্য, যারা আপনারা ইতিমধ্যে জয় করে ফেলছেন, তাদের জন্য বিষয়টা খানিকটা সহজ হয়েছে? বরং কঠিন হয়েছে এখন। কেন? তখন তো মানুষ মনে করতো আচ্ছা ঠিক আছে, একটা কাজ হয়নি তাহলে সেখানে হচ্ছে, কিন্তু এখন হলো কি যে হয়ে গেছে, আর কি দরকার। মানে মানুষ বলে যে এভারেস্ট তো হয়ে গেছে, তাহলে আর কেন দরকার, আর পাহাড়ে যাওয়া দরকার কি? এখন জিনিসটা আরও কঠিন। তো এখন আপনাদের কি করতে হয়? এখনও কি আপনাদেরকে এটা রেগুলার চর্চা করতে হয়, বা কোনো ধরনের কোনো শারীরিক প্রশিক্ষণ এগুলোর ভিতর দিয়ে যেতে হয়, নাকি এখন আপনি স্বাভাবিক জীবনযাপনই করছেন? না, আমাদের ফিটনেসটা সব সময়ের জন্য। এটা যেমন আপনার ক্রিকেটার, ফুটবলার, তাদের যেমন ফিটনেসটা সব সময়ের জন্য রাখতে হয়, আমাদেরটাও ঠিক সেরকম। আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদের এক্সারসাইজ করতে হয়, বা তারপর আমরা দেখা যায় মাসে একবার একটা লম্বা হাঁটায়, 30 কিলোমিটার 40 কিলোমিটার হাঁটায়, এই ফিজিক্যাল যে এক্সারসাইজগুলো সবসময় করতে হয়। তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে পাহাড়ে যাওয়া, নিয়মিত যাওয়া। আমরা বছরে 2বার চেষ্টাই করি পাহাড়ে যাওয়ার, তা না হলে অ্যাক্লামাটাইজেশনটা থাকে না। এটা একটা এক্সারসাইজ, যে নিয়মিত যাওয়াটা। এই জিনিসগুলো কি ব্যক্তিগত উদ্যোগে করেন, নাকি কোনো গ্রুপ বেঁধে আপনাদের যে ক্লাব সেটি সহ একসঙ্গে করেন? ক্লাব, আমাদের একটা ক্লাব আছে বিএমটিসি, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। বাংলাদেশে পর্বতারোহণ শুরু হয় এই ক্লাবটার মাধ্যমে। আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা যিনি ইনামাল হক, তিনি আসলে প্রথম স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশের কোনো ছেলে মেয়ে এভারেস্ট জয় করবে, পাহাড়ে যাবে। তো তিনি এই স্পোর্টসটা বাংলাদেশে শুরু করেন। আপনি যেদিন জয় করেন সেদিন ইনাম ভাই অনেকগুলো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সময় তার চেহারার যে তৃপ্তিটা আমরা দেখেছি, যে স্যাটিসফ্যাকশনটা দেখেছি, সেটা আমরা আসলে অন্য কোনো সময়ই দেখিনি। ফলে ওই অর্থ উনিই তো আপনার গুরু। অবশ্যই। তিনি কি বলেছেন জয় করার পর পরে? তার সঙ্গে আপনার প্রথম যে আলাপ হয়েছিল, ওনার অনুভূতিটা কেমন ছিল? একটা তো আপনার নিজের জায়গা, আর উনি আপনাদেরকে করিয়েছেন, সেই অনুপ্রেরণা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন, তার অনুভূতি কেমন ছিল? আসলে ইনাম ভাই তো একটু অন্যরকম মানুষ, ইনামাল হক। তিনি তার অনুভূতিটা মানে হয়তো বা কথা শুনে অতটা বোঝা যায় না, কিন্তু তিনি ফিল করেন, ভেতরে অনুভব করেন, কিন্তু খুব বোঝা যাবে না বাইরে থেকে। তার অনুপ্রেরণা সবসময়, যেমন আমি যখন উপরে যাই, উনি আমাকে বলেছিলেন আপনার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। উনি আর কিছু একটা লাইনই বলেছিলেন, তো ওটা আমার সবসময় কাজ করতো যে হ্যাঁ, যে উনি বলেছেন যে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। নিশাত, আপনি তো ঢাকা ওয়াসায় কাজ করছেন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, টাকা পয়সা চেক ব্যালেন্সের সঙ্গে কাজ করেন, আবার আপনি পাহাড়ে ওঠেন, খুবই বিপরীতধর্মী। আপনার এই ব্যক্তি জীবনের গল্প আমরা আরও শুনবো, তার আগে আবারও একটা বিরতি নিচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই।
স্বাগত আরও একবার। কথা বলছিলাম নিশাত মজুমদারের সাথে। হ্যাঁ নিশাত, আপনার পাহাড়ে ওঠার গল্প, এভারেস্ট জয়ের গল্প, এসব গল্প তো আমরা শুনলাম, কিন্তু নিশ্চয়ই একজন ব্যক্তি নিশাত মজুমদার আছেন যিনি নিশু নামে পরিচিত আত্মীয় স্বজন বা প্রিয়জনদের কাছে। সেই নিশাত মজুমদার একটা কর্মজীবন আছে। আপনি ঢাকা ওয়াসায় কাজ করেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। আপনার চাকরির গল্পটা শুনতে চাই, যে আপনি আসলে কী কাজ করেন এবং সেই কাজের সঙ্গে এই পাহাড়ে ওঠা, এভারেস্ট জয় করা, সেগুলো কখনো দ্বান্দ্বিক একটা পরিস্থিতি তৈরি হয় কিনা। কারণ আমরা জানি সরকারি চাকরি থেকে আপনি এই ধরনের অভিযানগুলো অনেক দিনের ছুটি নিতে হয়। সেগুলোর ক্ষেত্রে আপনার সহকর্মীরা কতটুকু সহযোগিতা করেন বা তাদের মনোভাবটা কেমন? আসলে আমি সব দিক থেকেই সৌভাগ্যবান, আবার এই জায়গাটাতেও খুব সৌভাগ্যবান। আমার অফিসে যে সহকর্মীরা আছেন, আমার যারা স্যাররা আছেন, তারা সবসময় আমাকে খুব উৎসাহ দেন, সবসময়। তা না হলে আসলে এই কাজটা আমার পক্ষে করা সম্ভব হতো না। কারণ আমাদের প্রত্যেকবার আমরা যখন যাই 2 মাস বা 1 মাস করে ছুটি লাগে। তো এটা গুরুত্বপূর্ণ এটা। তারা সবসময় আর তারা ভালো লাগা থেকেই আমাকে অনুপ্রেরণা দেন। কিন্তু আপনি যেদিন জয় করেছিলেন সেদিন ওয়াসায় আমরা জানি ওয়াসা আপনাকে আলাদাভাবে সংবর্ধনা দিয়েছে। ওয়াসার লোকজনের ভিতরে মনে ভাবখানা এমন ছিল যে ঢাকা ওয়াসায় জয় করে ফেলেছে এরকম। তারপর আপনি যখন ফিরে আসলেন, তাদের সঙ্গে প্রথম দেখা হলো, তখন অফিসের কলিগরা কি বলছিলেন বা কীরকম ছিল তাদের প্রতিক্রিয়া? মানে উম সবাই মনে হয় যেন সবাই মিলেই আমরা ওই জায়গাটাতে উঠেছি। আচ্ছা, আপনি তো হিসাব বিজ্ঞান পড়েছেন। জি। হিসাব বিজ্ঞান পড়েছেন এবং আহ, হিসাব বিজ্ঞান পড়ার পরে আপনি আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে কাজ করছেন। এখন আপনি উপপ্রধান হিসাবরক্ষক ওয়াসার, উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। সেখান থেকে ক্যারিয়ার নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি, কি করতে চান? আসলে আমি ক্যারিয়ার নিয়ে খুব বেশি ভাবছি না, ভাবার আসলে সুযোগ নেই আমার জন্য। তার চাইতে বরং বেশি আমি এখন বাইরের কাজে বেশি মানে যুক্ত আছি। যেমন আমাদের কিছু কাজ আছে, যেমন বাংলাদেশে পর্বতারোহণটাকে আরও শক্তিশালী জায়গা দাঁড় করানো, ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা, এই কাজগুলোতে আমি এখন বেশি মনোযোগ দিই। ওটা দিয়ে আমার আসলে ওখানে আমার কোনো স্বপ্ন নেই, চিন্তা নেই। আমার সব চিন্তা এখন কিভাবে বাংলাদেশের পর্বতারোহণটাকে বাংলাদেশের ছেলে মেয়েদেরকে জনপ্রিয় করা যায়। অনুপ্রাণিত করা যায় সেই কাজটা। যেমন আমি বিভিন্ন স্কুলে যাই, বা বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুলে গিয়ে ওদেরকে আমাদের গল্প শোনাই। মানে গল্প শোনাই এই জন্য না যে তোমাকে পর্বতারোহী হতে হবে সেজন্য না, গল্পটা শোনাই যে এটা চ্যালেঞ্জ, যে কোনো প্রত্যেকটা মানুষের জীবনে চ্যালেঞ্জ আছে। তো এই চ্যালেঞ্জটা যেন আমরা গ্রহণ করি খুব ইতিবাচকভাবে এবং সেটাকে উতরে যাওয়ার একটা শক্তি পাই। কারণ আমাদের দেশে আসলে ছেলে মেয়েদের হয় কি, স্বপ্নটা কিন্তু এইভাবে নেই। বিশেষ করে গ্রামের ছেলে মেয়েদের মনে, আমি অনেক ছেলে মেয়েকে জিজ্ঞেস করেছি, ছোটো ছোটো বাচ্চা, তোমার বড় হয়ে স্বপ্ন কি, হা করে তাকিয়ে থাকে। তো তখন আমার মনে হয়েছে আসলে স্বপ্নটাই কিন্তু মূল। সাইদ স্যার সবসময় বলেন যে মানে মানুষ তার স্বপ্নের সমান বড়। আসলেই স্বপ্নটা যখন সে দেখা শুরু করবে তখন কিন্তু সেই খুঁজে নেবে যে আমি আসলে কোথায় যাব, পথটা। কিন্তু আগে স্বপ্নটা দেখাতে হয়। তো আমার কাছেও মনে হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা বিভিন্ন স্কুলে যাই, স্কুলে গিয়ে ছেলে মেয়েদের সাথে কথা বলি। এই কাজগুলো কি আপনি ব্যক্তিগতভাবে করেন, না আপনাদের কোনো অ্যাসোসিয়েশন বা কোনো না, অ্যাসোসিয়েশন নেই। আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের যে ক্লাব আছে, এই সংগঠন আছে, সেই সংগঠন থেকে আমরা করছি কাজগুলো। আপনি বলছিলেন যে বাচ্চাদের কাছে এটা জনপ্রিয় করতে চান। সেই জনপ্রিয় করার ক্ষেত্রে রাষ্ট্রের কোনো পৃষ্ঠপোষকতা, বা আমরা জানি যে আমাদের পাঠ্যপুস্তকেও এখন পাহাড়ের ইতিহাস, চড়ার ইতিহাস এগুলো যুক্ত হয়েছে, ফলে সরকার কী ধরনের উদ্যোগ নিতে পারে? একটা তো আপনি আপনার ব্যক্তিগত পর্যায়ে করছেন। কাজ তো অনেক কাজ এখানে, যেমন সরকারের কাজ আসলে যে কোনো কিছুতে পৃষ্ঠপোষকতা দেওয়া, যে কোনো বড় কাজ যখন হয় সে আসলে ব্যক্তি উদ্যোগে করাটা কঠিন হয়ে যায়। তখন আমরা যেসব জায়গায় প্রতিবন্ধকতা মোকাবেলা করি সেই জায়গাগুলোতে সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, কাজটা অনেক সহজ হয়ে যায়। আর আমার আসলে অনেকগুলো এখন চিন্তা আছে, অনেকগুলো, যেটা বললাম যে কিছু কাজ করা, যেমন আরেকটা বাংলাদেশে এই পর্বতারোহণটাকে যেভাবে জনপ্রিয় করা, যেভাবে ছেলেমেয়েরা যেন এটার সাথে সম্পৃক্ত হতে পারে। তার কারণটা হলো কি, আমাদের ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় কি, বিশেষ করে এখনকার খুব এই জেনারেশন যারা, পাঠ্যপুস্তক কেন্দ্রিক হয়ে গেছে, কারণ অনেক বই পড়তে হয় তাদের। হ্যাঁ সেই জন্য। কিন্তু এই জন্য দেখা যায় যে ওরা অন্য দিকে কোনো মনোযোগ দিতে পারে না। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এখানে একটু কাজ করা দরকার আর কি। নারী হিসেবে কখনো কোথাও নিজেকে আলাদা, খানিকটা বঞ্চিত, খানিকটা অন্যদের চেয়ে কম প্রচলিত যে সামাজিক দৃষ্টিভঙ্গি, সেটার শিকার আপনাকে হতে হয়েছে? না, আমার এটা কখনো হয়নি যে নারী বলে আমি বঞ্চিত, সেটা না। তবে কিছু কিছু জায়গায় আমি নিজেকেই হয়তো বা গুটিয়ে রাখতে হয়েছে আমাকে। যেমন ছোটোবেলা, মানে এগুলো তো
ছোট ছোট মনস্তাত্ত্বিক বিষয়গুলো কিন্তু মানুষের একেবারে ব্যক্তিক জীবনে প্রভাব ফেলে। তো যেমন দেখা যায় যে আমরা ছোটবেলায় কি হয়, একটা মেয়ের পোশাক আশাক নিয়ে তুমি এভাবে পোশাক পরবে না, তুমি এভাবে চলবে না, এভাবে হাঁটবে না, এই যে না না করতে করতে একটা বাধা কিন্তু মনের মধ্যে তৈরি হয়। একটা সময় মনে হয় কি না থাক, আমি করব না, বা মনে হয় যে না আমি পারবো না। এখন আমাদের নারীরা তো অনেক এগোচ্ছে, কিন্তু তারপরেও নারীর ক্ষমতায়নের যে জায়গাটা, মানে নিজের সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটা, কিংবা নারীকে শুধু নারী বা মানুষ হিসেবে না দেখে বরং নারীকে অনেক বেশি তার গ্ল্যামার দিয়ে বিবেচনা করার যে একটা প্রবণতা আমাদের, সেইটা কখনো আপনার মাথায় আঘাত করেছে কিনা, বা সেটা ভাবায় কিনা আপনাকে? সেটা আঘাত করে, কিন্তু আমি না আসলে এগুলো নিয়ে খুব বেশি চিন্তিত না। আমার কাছে মনে হয় যে মানে সচেতনতা কাজগুলো জরুরি। একটা মেয়ে যখন নিজের সম্পর্কে সচেতন হবে, একটা পরিবার যখন তার মেয়ে সম্পর্কে সচেতন হবে, তখন কিন্তু এগুলো থাকবে না। এই যে জিনিসগুলো, এই মানসিকতাগুলো কিন্তু পরিবার থেকে আসে। পরিবার কিন্তু আমাদের অনেক কুসংস্কার নিয়েও কিন্তু পরিবার আছে, অনেক সংস্কার, অনেক কুসংস্কার, অনেক ভালো সংস্কার, সব কিছু মিলে। তো এই জিনিসগুলোর জন্য হয়তো বা হচ্ছে, কিন্তু আসলে ধীরে ধীরে আগাচ্ছি। কিন্তু আমি এটা নিয়ে চিন্তিত না যে হ্যাঁ মেয়েদের বঞ্চিত হচ্ছে। ধীরে ধীরে কিন্তু মেয়েরা এগিয়ে যাচ্ছে, যেভাবেই হোক হচ্ছে, একটু দেরিতে হচ্ছে কিন্তু হবে। আমাদের নিশাত শেষ করতে হবে, আমরা শেষ করতে চাই। আপনি যে কথাটা বলছিলেন যে আপনার অনেকগুলো স্বপ্ন আছে, আপনি যে স্বপ্নটা এখন খুবই লালন করেন এবং যে স্বপ্নটার বাস্তবায়ন আপনি আপনার জীবদ্দশায় দেখতে চান, আপনার সেই স্বপ্নের গল্পটা শুনে আমরা শেষ করব। স্বপ্ন তো আসলে অনেক 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 স্বপ্ন। তারপরে ওই যে আমার যেটা বললাম যে বাংলাদেশের ছেলেমেয়েরা পর্বতারোহণে যুক্ত হবে, আর সবাইকে পর্বতারোহণে যুক্ত হতে হবে তাও না, মানে যে যার পর্বতটা জয় করবে। প্রত্যেকটা মানুষের জীবনের কিন্তু একটা পর্বত আছে, তার একটা জীবনের সংগ্রাম আছে। তো এই সংগ্রামকে সে জয় করবে, এই চ্যালেঞ্জগুলোকে জয় করবে, এটা আমার একটা। আর আমার দিক থেকে যেটা, যে মেয়েদের জন্য, বিশেষ করে বাংলাদেশে মেয়েরা যেন আরও বেশি পর্বত, যখন আমরা 2012 সালে করলাম, 2জন মেয়ে করলাম, তারপরে হয়তো আরও মেয়েরা এই পেশায়, এই কাজে যুক্ত হবে। সেটা আমার একটা স্বপ্ন, যে অনেক মেয়েরা আসবে, অনেক শিশুরা বড় হবে একটা সুন্দর স্বপ্নকে ঘিরে। আপনাকে অনেক ধন্যবাদ নিশাত আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছে আজ, এবং নিশাত মজুমদার যে স্বপ্নের কথা বললেন, যে গুরুত্বপূর্ণ কথাটি বললেন, প্রত্যেক মানুষের জীবনে আসলে পর্বত জয় করতে হয়। সবসময় সেটি পাহাড় পর্বত নয়, প্রত্যেক মানুষ তার জীবনের সেই বাধা জয় করে এগিয়ে যাক সামনের দিকে, সেই প্রত্যাশায় শেষ করছে আজ। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।